হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো বা পার্ট ওয়ানে তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে হিস্টোগ্রাফি, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের ইতিহাস চেতনার সম্বন্ধে আলোচনা করো। তা বঙ্কিমচন্দ্রের সেই ইতিহাস দর্শন বা ইতিহাস চেতনার যে উত্তরপত্র সেটি নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে। দেখো উত্তরটি তোমরা যেভাবে লিখবে। 1872 সালে বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের নবযুগের সূচনা হয়। এই পত্রিকায় বঙ্কিমচন্দ্র ইতিহাস বিষয়ে 9টি প্রবন্ধ লেখেন। 1. ভারত কলঙ্ক, বৈশাখ 1279, ভারতবর্ষের স্বাধীনতা এবং পরাধীনতা, ভাদ্র 1280, বঙ্গে ব্রাহ্মণাধিকার, ভাদ্র 1280 ও অগ্রহায়ণ 1282। 4 নম্বরে রয়েছে প্রাচীন ভারতবর্ষের রাজনীতি, আশ্বিন 1280। 5. বাঙালির বাহুবল, শ্রাবণ 1281। বাংলার ইতিহাস, মাঘ 1281। বাংলার ইতিহাস সম্বন্ধে কয়েকটি কথা, অগ্রহায়ণ 1287। বাঙালির উৎপত্তি, পৌষ 1287 থেকে জ্যৈষ্ঠ 1288। 9. বাংলার ইতিহাসের ভগ্নাংশ, জ্যৈষ্ঠ 1289। এই তালিকার সঙ্গে যোগ করা যায় প্রচার পত্রিকায় প্রকাশিত বাংলার কলঙ্ক, শ্রাবণ 1291। বিবিধ প্রবন্ধ গ্রন্থে পরে প্রবন্ধগুলি পুনর্মুদ্রিত সময় বঙ্কিমচন্দ্র বলেন, কি বলছেন দেখো, এক সময় ইচ্ছা করিয়াছিলাম বাংলার ঐতিহাসিক তত্ত্বের অনুসন্ধান করিয়া একখানি বাংলার ইতিহাস লিখিব। অবসরের অভাবে এবং অন্যের সাহায্যের অভাবে যে অভিপ্রায় পরিত্যাগ করিতে বাধ্য হইয়াছিলাম, অন্যকে প্রবৃত্ত করার জন্য বঙ্গদর্শনে বাংলার ইতিহাস সম্বন্ধে কয়েকটি প্রবন্ধ লিখিয়াছিলাম। যেমন, কুলি মজুর পথ খুলিয়া দিলে অগম্য কানন বা প্রান্তর মধ্যে সেনাপতি সেনা লইয়া প্রবেশ করিতে পারেন, আমি সেইরূপ সাহিত্য সেনাপতি দিগের জন্য সাহিত্যের সকল প্রদেশের পথ খুলিয়া দিবার চেষ্টা করিতাম। বাংলার ইতিহাস সম্বন্ধে আমার এই মজুরদারির ফল এই কয়েকটি প্রবন্ধ। ইহার প্রণয়নের জন্য অনবসরত এবং অন্যান্য কারণে ইচ্ছানুরূপ অনুসন্ধান ও পরিশ্রম করিতে পারি নাই। কাজেই বলিতে পারি না যে ইহার দর বেশি হোক বা কম হোক পরিত্যাগ করিতে পারি না। যে দরিদ্র সে সোনা রূপা জুটাইতে পারিল না বলিয়া কি বনফুল দিয়া মাতৃপদে অঞ্জলি দিবে না? বাঙালিতে বাংলার ইতিহাস যে যাহাই লিখুক না কেন, সে মাতৃপদে পুষ্পাঞ্জলি। কিন্তু কই, অমিত কুলি মজুরের কাজ করিয়াছি, এ পথে সেনা লইয়া কোন সেনাপতির আগমন বার্তাও তো শুনিলাম না। ভূমিকা বিবিধ প্রবন্ধ, দ্বিতীয় ভাগ। এই অংশে তিনি বাংলার ইতিহাস এবং সে সম্পর্কে তিনি যে সমস্ত গ্রন্থ লিখেছেন বা তার যে উদ্যোগ, তার একটা ভূমিকা ইন্ট্রোডাকশন তিনি এই প্যারাতে দিয়েছেন। পরে দেখো কি বলা হয়েছে এবার তার ইতিহাস চেতনা নিয়ে। ইতিহাস রচনার ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র কতগুলি মৌলিক প্রশ্নের সন্ধান করেছেন, যেমন পাল ও সেন রাজ শাসন প্রণালী কিরূপ ছিল, শান্তি রক্ষা কি রূপে হইত, রাজ সৈন্য কত ছিল, কি প্রকার ছিল, তাহাদিগের বল কি, বেতন কি, সংখ্যা কি, কে বিচার করিত, রাজা কি লইতেন, মধ্যবর্তীরা কি লইতেন, প্রজারা কি পাইত, তাহাদের সুখ দুঃখ কিরূপ ছিল, চৌর্য পুত্র স্বাস্থ্য এ সকল কিরূপ ছিল, কোন ধর্ম কতদূর প্রচলিত ছিল, তখনকার লোকের সামাজিক অবস্থা কিরূপ, সমাজ ভয় কিরূপ, ধর্ম ভয় কিরূপ, বাণিজ্য কিরূপ, কি কি শিল্প কার্যে পারিপাট্য ছিল, কোন কোন দেশোৎপন্ন শিল্প কোন কোন দেশে পাঠাইত, ভিন্ন দেশ হইতে কি কি সামগ্রী আমদানি হইত, পণ্য কার্য কি প্রকারে নির্বাহ হইত। বঙ্কিমচন্দ্রের বাংলার ইতিহাস সম্বন্ধে কয়েকটি কথা প্রবন্ধে এই সব প্রশ্নের প্রতি দৃষ্টি আকর্ষণ করে অধ্যাপক নিহার রঞ্জন রায়ের মন্তব্য, তাহার মন দেশকাল ধৃত ইতিহাসের এই সমগ্র রূপ সম্বন্ধে সচেতন ছিল বলিয়া মনে হইতেছে। বাঙালির ইতিহাস আদি পর্ব, প্রথম অধ্যায়। সেকালে এ রাজ্যের প্রচলিত ইতিহাসকে বঙ্কিমচন্দ্র মনে করতেন বাদশাহ সুবেদারের জন্ম মৃত্যু, গৃহ বিবাদ বা খিচুড়ি ভোজন মাত্র। মিল, স্টুয়ার্ট, মার্সম্যান, লেখব্রিজ এবং তাদের পূর্ববর্তী মুসলমান ঐতিহাসিকদের পদ্ধতি অনুসন্ধান ও পরিণাম বিচার তার কাছে অনেক সময় অজ্ঞতা, পরজাতি বিদ্বেষ ও বিজিতের প্রতি বিজেতার স্বাভাবিক দম্ভের প্রকাশ মনে হয়েছে। সেই বিদ্বেষ, অসূয়া, ঘৃণা ও অনুকম্পা থেকে বাঙালিকে রক্ষা করার জন্য তিনি ইতিহাসের আলোচনায় অগ্রসর হয়েছিলেন।
মিনহাজউদ্দিন সিরাজ রচিত তবাকত ই নাসিরি গ্রন্থে বখতিয়ার খিলজির বঙ্গজয়ের কাহিনী তার অমূলক ঠেকেছিল। এ সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, সপ্তদশ অশ্বারোহী লইয়া বখতিয়ার খিলজি বাংলা জয় করিয়াছিল, এ কথা যে বাঙালিতে বিশ্বাস করে সে কুলাঙ্গার। তিনি আরো বলেন, যে বাঙালি এ সকলকে ইতিহাস বলিয়া গ্রহণ করে সে বাঙালি নয়। এই ভ্রম সংশোধনের উদ্দেশ্যে বঙ্কিম ডাক দিয়েছিলেন, বাংলার ইতিহাস নাই, যাহা আছে তাহা ইতিহাস নয়, তাহা কতক উপন্যাস, কতক বাংলার বিদেশি বিধর্মী অসার পরপীড়ক দিগের জীবন চরিত মাত্র। বাংলার ইতিহাস চাই, নইলে বাংলার ভরসা নাই, কে লিখিবে? উপন্যাসের আধারে বঙ্কিমচন্দ্র বাংলার ঐতিহাসিক বিবর্তনের বর্ণনা করেছেন। দুর্গেশ নন্দিনী 1865 মুঘলদের বঙ্গ বিজয়ের কাহিনী। কপাল কুণ্ডলা 1866 জাহাঙ্গীরের সময়ের একটি ঘটনার বিবরণ। বখতিয়ার খিলজির বাংলা আক্রমণের পটভূমিকায় রচিত মৃণালিনী 1869, চন্দ্রশেখরের 1874 বিষয়বস্তু অষ্টাদশ শতাব্দীতে নবাবী আমল থেকে গৃহীত। আনন্দ মঠের 1882, পশ্চাৎপটে 76 মন্বন্তর। সীতারাম 1887 মুসলমান শক্তির বিরুদ্ধে হিন্দু রাজার বিদ্রোহের কাহিনী। রাজসিংহ চতুর্থ সংস্করণ 1893 আওরঙ্গজেবের সঙ্গে রাজপুতদের শক্তি পরীক্ষা। এইসব উপন্যাস আলোচনাকালে বঙ্কিমচন্দ্রের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ শোনা গেছে, কিন্তু তা কতখানি যথার্থ পরীক্ষা করে দেখা যেতে পারে। দুর্গেশ নন্দিনী উপন্যাসে জগৎ সিংহের প্রতি আয়েশার ভালোবাসায় অনেক লেখক বঙ্কিমের মুসলমান বিদ্বেষের গন্ধ পেয়েছেন, কিন্তু তারা ভুলে যান মুসলমানদের হেয় প্রতিপন্ন করতে চাইলে বঙ্কিম কখনো আয়েশার মতো নির্মল চরিত্র সৃষ্টি করতেন না। কতলু খা নীচ বিবেকহীন এই উপন্যাসের নায়ক নায়িকা জগৎ সিং ও তিলোত্তমার চরিত্রের তুলনায় ওসমান ও আয়েশার চরিত্র অনেক বেশি উজ্জ্বল। কপাল কুণ্ডলায় মতি বিবি বুদ্ধিমতী কিন্তু হৃদয়হীন ও নৈতিক জ্ঞান বর্জিত। তার কামনার আগুনে নবকুমার দগ্ধ, কিন্তু মেহেরুন্নিসা প্রণয়নিষ্ঠ। কেউ বলবে না যে মুসলমান বলেই মতি বিবিকে এভাবেই চিত্রিত করা হয়েছে। মৃণালিনীতে বখতিয়ার চক্রান্তকারী কিন্তু পশুপতি বিশ্বাসঘাতক ও কুচক্রী। চন্দ্রশেখরের দলনী প্রতিব্রতা ও আত্মত্যাগে প্রজ্জ্বল অথচ শৈবলিনী পাপাচারী। মীর কাসিম প্রজাহিতৈষী শাসক ও ব্রিটিশের বিরুদ্ধে সাহসী যোদ্ধা, অথচ তকি খা নীচ। সীতারামে ফকির সাম্প্রদায়িক ও নিষ্ঠুর। কাজী ফকিরের মতো সাম্প্রদায়িক না হলেও বিপজ্জনক, কিন্তু চাঁদ শাহ ফকির বিজ্ঞ এবং হিন্দু মুসলমানের সমদর্শী। হিন্দু রাজ্যের নাম বঙ্কিম রেখেছিলেন মোহাম্মদপুর। তো এই প্যারাতে তার বিভিন্ন যে ঐতিহাসিক গ্রন্থগুলো রয়েছে, তার যে মূল চরিত্রগুলো রয়েছে, সেই চরিত্রগুলোর বিভিন্ন দিক এখানে তুলে ধরা হয়েছে এবং সেখানে মুসলমান বিদ্বেষের প্রতি তার যে একটা অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে, সেগুলোকে কিন্তু তার এই সমস্ত চরিত্রগুলো দেখলে তার গ্রন্থের বা প্রবন্ধের সেটা দেখে মনে হয় না। তাই এই গ্রন্থগুলির বিভিন্ন চরিত্রের বিভিন্ন দিকগুলো এখানে সংক্ষেপে তুলে ধরা হয়েছে। রাজসিংহ উপন্যাসে মোগল সম্রাট ঔরঙ্গজেবকে যেভাবে চিত্রিত করা হয়েছে তাতে বঙ্কিমের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ পুনরুত্থাপিত হয়েছে। সম্রাট ঔরঙ্গজেবের ছবি চঞ্চল কুমারী যে দৃশ্যে পদদলিত করেছেন সেখানে বঙ্কিমের মুসলমান বিদ্বেষ প্রকট হয়েছে এমন মন্তব্য শোনা গেছে, কিন্তু অস্বীকার করা যায় না যে ঔরঙ্গজেবের জিজিয়া কর পুনঃপ্রবর্তন হিন্দুরা প্রসন্ন মনে গ্রহণ করেনি। চঞ্চল কুমারী ছিলেন তাদের প্রতিনিধি যারা ঔরঙ্গজেবকে ঘৃণা করত ও তার পতন কামনা করত। এই উপন্যাস লেখার সময় বঙ্কিম সেই সময় প্রামাণ্য বলে যেসব পুস্তক বিবেচিত হতো সেগুলি থেকে তথ্য আহরণ করেছেন, যেমন প্রিঙ্গেল কেনেডির এ হিস্ট্রি অব দি গ্রেট মুঘল, জেমস টড লিখিত দ্য আনালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান, ওর্ম রচিত হিস্ট্রিক্যাল ফ্র্যাগমেন্টস অব দ্য মুঘল এম্পায়ার, মানুচি রচিত স্টোরিয়া দ্য মোগর, F.A. কাট্র রচিত দি জেনারেল হিস্ট্রি অব দি মোঘল এম্পায়ার প্রভৃতি। রাজসিংহ উপন্যাসে ইতিহাসের বিকৃতি যদি কোথাও ঘটে থাকে তবে সে দায়িত্ব কেবল বঙ্কিমের নয়। আচার্য যদুনাথ সরকার বলেন, যদিও বঙ্কিমের যুগে বাদশাহের সহিত রাজসিংহের মহাযুদ্ধের কোনো পূর্ণাঙ্গ ইতিহাস রচিত হয় নাই বা রচিত হওয়া সম্ভব ছিল না, তাহা হইলেও বর্তমানে যে সকল ঐতিহাসিক তথ্য আবিষ্কৃত হইয়াছে তাহার পরিপ্রেক্ষিতে বিচার করিলে দেখা যায় যে বঙ্কিম কল্পনার বেগে সত্যকে অতিক্রম করেন নাই, সত্যকে জীবন্ত আলোকে উদ্ভাসিত করিয়াছেন মাত্র।
ছোটখাটো ঐতিহাসিক কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও সামগ্রিক বিচারে তার মতে বঙ্কিম প্রকৃত ইতিহাসকে লঙ্ঘন করেন নাই। আনন্দমঠ উপন্যাস এবং বিশেষত এই উপন্যাসের অন্তর্ভুক্ত বন্দে মাতরম গানকে কেন্দ্র করে 1930-এর দশকে মুসলমান সমাজের পক্ষ থেকে বঙ্কিমের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগে শোনা যায়। কাজী আব্দুল ওদুদ, রেজাউল করিম, আনিসুজ্জামান প্রমুখ বিশিষ্ট বুদ্ধিজীবীরা এই ধারণার বিরোধিতা করেছেন। আনন্দমঠ উপন্যাসের লড়াই প্রকৃতপক্ষে ইংরেজ এবং সন্তান দলের মধ্যে। বঙ্কিম সরকারি চাকরিজীবী ছিলেন বলে অনেকে মনে করেন তিনি উপন্যাসে ইংরেজদের নাম না করে জবন শব্দটি প্রয়োগ করেছেন। আবার এও মনে রাখা দরকার যে বাংলা, বিহার ও উড়িষ্যা মিলিয়ে সেকালে জনসংখ্যা ছিল 7 কোটি। বন্দে মাতরম গানে 7 কোটি শব্দে হিন্দু মুসলমান মিলিয়ে বাংলার মোট জনসংখ্যা উল্লেখ করা হয়েছে। বন্দে মাতরম গানে হিন্দু ধর্মের কোনো দেবদেবী নয়, দেশ মাতৃকাকে দেবী রূপে কল্পনা করে বঙ্কিম তার আরাধনা করেছেন। তাই তা কোনো প্রচলিত ধর্মের সীমায় আবদ্ধ নয়। বিশেষত মনে রাখা যেতে পারে উপন্যাসে মহাপুরুষের উক্তি 33 কোটি দেবতার পূজা আর্য ধর্ম নহে, সে একটা লৌকিক অপকৃষ্ট ধর্ম। বঙ্কিমকে সাম্প্রদায়িক বলা বোধ হয় তাই সঙ্গত নয়। বঙ্কিমচন্দ্র তার বিখ্যাত প্রবন্ধ বঙ্গদেশের কৃষক শ্রেণীর অর্থনৈতিক দুর্গতি বর্ণনা প্রসঙ্গে দুটি প্রতীকী চরিত্র অঙ্কন করেন। রামা কৈবর্ত, হাসিম শেখ। এতে তিনি কৃষকদের একটি শ্রেণী হিসেবে দেখেছেন, হিন্দু বা মুসলমান হিসেবে নয়। সাম্য প্রবন্ধে তিনি মানুষের সমান অধিকারের কথা বলেছেন। পাশ্চাত্যের সমাজবাদী ধারণার সঙ্গে এই গ্রন্থে তার পরিচয়ের প্রমাণ মেলে। পরে অবশ্য তিনি রচনাটিকে প্রত্যাহার করেছিলেন। কি হয়েছে? দেরি হবে 10 মিনিট। একসময় বঙ্কিমকে প্রভাবিত করেছিল কোত এর পজিটিভিজম, ধ্রুব দর্শন বা প্রত্যক্ষবাদ, এবং বেনথাম ও মিলের ইউটিলিটারিয়ানিজম, হিতবাদ ও উপযোগবাদ। দেবী চৌধুরানীর 1884 মটো হিসাবে কোতের ক্যাটিসিজম অফ পজিটিভ রিলিজিয়ন থেকে তিনি উদ্ধৃতি দিয়েছিলেন। ধর্মতত্ত্ব গ্রন্থে অনেক জায়গায় কোত এর তত্ত্ব গ্রহণ করেছেন, কিন্তু পরে হিন্দু ধর্ম ও দর্শনের প্রতি তার আকর্ষণ বৃদ্ধি পায়। হিতবাদ ও ধ্রুববাদের স্থান গ্রহণ করে হিন্দুর শাস্ত্র সংহিতা ও ভক্তি দর্শন। সিলি, স্যার জন রবার্ট সিলি 1834 থেকে 95 রচিত এসি হোমো বিহল্ড দ্য ম্যান গ্রন্থের দ্বারাও তিনি প্রভাবিত হন। এই গ্রন্থে যীশুখ্রিস্টের ঈশ্বরত্ব অস্বীকৃত হয়েছিল। রিলিজিয়ন অফ কালচার তত্ত্বের জনক সিলি, দ্য সাবস্টেন্স অফ রিলিজিয়ান ইজ কালচার, তার এই মন্তব্য বঙ্কিমচন্দ্রকে মানব জীবনের তাৎপর্য বিচারে নতুন দৃষ্টি দিয়েছিল। ধর্মতত্ত্ব গ্রন্থে গুরু শিষ্যের আলোচনায় তার প্রভাব দেখা যায়। কৃষ্ণ চরিত্র রচনার সময় এ তত্ত্ব তার মনে ছিল, যদিও ধর্মতত্ত্ব তার 2 বছর পরে প্রকাশিত হয়। অর্থাৎ ধর্মতত্ত্ব মূল তত্ত্ব এবং কৃষ্ণ চরিত্র তার ফলিত ব্যাখ্যা। ধর্মতত্ত্ব গ্রন্থের প্রথম খণ্ডের ভূমিকায় তিনি বলেছেন, আগে অনুশীলন ধর্ম পুনর্মুদ্রিত হইলে ভালো হইত, কেননা অনুশীলন ধর্মে যে আদর্শে উপস্থিত হইতে হয় কৃষ্ণ চরিত্র কর্মক্ষেত্রস্থ সেই আদর্শ। আগে তত্ত্ব বুঝাইয়া তারপর উদাহরণের দ্বারা তাহা স্পষ্টীকৃত করিতে হয়। কৃষ্ণ চরিত্র সেই উদাহরণ। যথার্থই তার প্রকৃত চরিত কথা কি ছিল তা একালে বিশ্লেষণ করা দুঃসাধ্য। কৃষ্ণ চরিত্রের বিচার প্রসঙ্গে বঙ্কিম সম্পূর্ণ যুক্তি ও বিবেকের আশ্রয় গ্রহণ করেছিলেন। কৃষ্ণ চরিত্রের যে বর্ণনা তার কাছে যুক্তি বিরোধী মনে হয়েছে তাকে তিনি অম্লান বদনে পরিত্যাগ করেছেন। বঙ্কিম জাতীয়তাবাদের মন্ত্রদ্রষ্টা, কিন্তু তার স্বদেশ প্রেম, আমরা যাকে পেট্রিয়টিসিজম বলি, তা থেকে ভিন্ন প্রকৃতির। ধর্মতত্ত্ব গ্রন্থের স্বদেশপ্রীতি অধ্যায়ে তিনি বরং বলেছেন, ইউরোপীয় প্যাট্রিসিজম একটা ঘোরতর পৈশাচিক পাপ। ইউরোপীয় প্যাট্রিসিজম ধর্মের তাৎপর্য এই যে পর সমাজের কাড়িয়া ঘরের সমাজে আনিব, স্বদেশের শ্রীবৃদ্ধি করিব, কিন্তু অন্য সমস্ত জাতি সর্বনাশ করিয়া তা করতে হবে বা হইবে। জগদীশ্বর ভারতবর্ষে যেন ভারতবর্ষীয়ের কপালে এরূপ দেশ বাৎসল্য ধর্ম না লেখেন। বঙ্কিমের শিক্ষানুযায়ী আত্মরক্ষা হইতে স্বজন রক্ষা গুরুতর ধর্ম, স্বজন রক্ষা হইতে দেশ রক্ষা গুরুতর ধর্ম। যখন ঈশ্বর প্রীতি এবং সর্বলোকে প্রীতি এক, তখন বলা যাইতেই পারে যে ঈশ্বরের প্রীতি ভিন্ন, দেশ প্রীতি সর্বাপেক্ষা গুরুতর ধর্ম। প্রীতির স্বরূপ বোঝাতে বঙ্কিম বলেন, দেশ বাৎসল্য প্রীতি বৃত্তির চরম সীমা নহে, তাহার উপর আর এক সোপান আছে। সমস্ত জগতে যে প্রীতি, তাই প্রীতি বৃত্তির চরম সীমা, তাহাই যথার্থ ধর্ম। যতদিন প্রীতির জগৎ পরিমিত স্ফূর্তি না হইল, ততদিন প্রীতিও অসম্পূর্ণ, ধর্ম অসম্পূর্ণ।
ধর্মতত্ত্ব একবিংশ অধ্যায়ে তিনি এই কথাগুলো বলেছেন। বঙ্কিমের এই চিন্তা সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে। প্যারা করে এটি শেষ প্যারা। বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করে শক্তিশালী একটি লেখক গোষ্ঠীর আবির্ভাব হয়। পুনরাবৃত্ত আলোচনা তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজকৃষ্ণ মুখোপাধ্যায় 1845 থেকে 86, স্বয়ং বঙ্কিমচন্দ্র তার বাংলার ইতিহাস প্রবন্ধে রাজকৃষ্ণের লেখা প্রথম শিক্ষা বাংলার ইতিহাস গ্রন্থের প্রশংসা করে বলেন, ইহা প্রকৃত সামাজিক ইতিহাস। ইংরেজিতেও যে সকল ক্ষুদ্র ইতিহাস বালক শিক্ষার্থে প্রণীত হয় তন্মধ্যে এরূপ ইতিহাস দেখা যায় না। তবে গ্রন্থটি কলেবর, মাত্র 90 পৃষ্ঠা। বঙ্কিম যে কারণে তার আক্ষেপ গোপন করতে পারেননি। মুষ্টি ভিক্ষা হোক, কিন্তু সুবর্ণের মুষ্টি। রামদাস সেন 1845 থেকে 87, সেকালে অপর এক বিশিষ্ট লেখক। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে বুদ্ধ দর্শন, ভারতের পুনরাবৃত্ত সমালোচনা প্রভৃতির নাম করা যায়। পুরাতত্ত্ব বিষয়ক গবেষণার জন্য ইটালির ফ্লোরেন্টিনো একাডেমি তাকে ডক্টরেট উপাধিতে ভূষিত করেন। তো এই ছিল বঙ্কিমচন্দ্রের ইতিহাস চেতনা, তার উপরে 18 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।